আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত বিজ্ঞান নিয়ে। বিজ্ঞানের প্রথম অধ্যায় জীব ও পরিবেশ নিয়ে আলোচনা করব। আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে 1 থেকে 9 নং পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছি। আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আজকে আমাদের আলোচনার বিষয় মূলত হচ্ছে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে, এই অনুশীলনী প্রশ্নগুলো আমরা কি করব, সমাধান করব। আর তোমরা যদি এই বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো আমাদের ওই অনুশীলনী প্রথমতই কি আছে দেখো তো, যে শূন্য স্থান পূরণ করি। এখানে কি দেওয়া আছে, আমার গ্যাপ দেওয়া আছে, বলতেছে যে হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে কি থাকবে। তার মানে কি, নিশ্চয়ই কোথায় নিরাপদে থাকবে? এই যে আশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণীরা কি থাকে, নিরাপদে থাকে। তারপর 2 নম্বর কি বলতেছে, জীব তার প্রয়োজনীয় সকল বস্তু থেকে পেয়ে থাকে। কই থেকে পেয়ে থাকে বলতো? অবশ্যই এটা কোথা থেকে পাবে? এই যে পরিবেশ থেকে মূলত হচ্ছে পেয়ে থাকে। তারপরে দেখো, এই যে উদ্ভিদের খাদ্য তৈরিতে কিসের প্রয়োজন হয়? সূর্যের আলো, পানি, আর কার প্রয়োজন হবে? বায়ুর প্রয়োজন হবে। তার মানে এখানে কি হবে, আমার সূর্যের আলো। তারপরে আমাদের 3 নম্বরটা কি বলতেছে, 4 কি বলতেছে দেখো তো, যে মানুষ কি আহরণ করে? আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। দেখো তো, মানুষ তাহলে কি করে? মানুষ মূলত এই যে প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মূলত পরিবেশের পরিবর্তন করছে। তাহলে আশা করি তোমরা এই শূন্যস্থানটা বুঝতে পারছো। এবার 2 নম্বরে কি বলতেছে দেখো তো, যে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। তাহলে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে ত্যাগ করে কি? নিশ্চয়ই অক্সিজেন ত্যাগ করে। আর কি গ্রহণ করে? এই খাদ্য তৈরির সময় সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তার মানে এই কি করে, উদ্ভিদ হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন কি করে, ত্যাগ করে। এবার 2 নম্বরে কি বলতেছে, যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? তার মানে নিশ্চয়ই কই থেকে পাবে? খাদ্য থেকে পাবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার 3 নম্বরে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন করে দেওয়া আছে। চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি। আমাদের ক তে কি বলতেছে, বা একে, যে কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? তাহলে আমরা উত্তরে কি বলতে পারি, যে খরা, বন্যা, ঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের কি করাতে পারে, পরিবর্তন ঘটাতে পারে। তারপর 2 নম্বর প্রশ্ন কি ছিল, যে জীবে বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? তাহলে জীবে বেঁচে থাকার জন্য খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ুর প্রয়োজন হবে। এবার 3 নম্বর প্রশ্ন আমাদের ছিল, যে উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন হবে? তাহলে উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি, বায়ুর কার্বন ডাই অক্সাইড কি হয়, প্রয়োজন হয়। তাহলে আশা করি তোমরা এই 3টা সংক্ষিপ্ত প্রশ্ন বুঝতে পারছো। এবার 4 নম্বরে দেখো, যে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে আমাদের মোট কয়টা? এখানে মোট দেওয়া আছে 5টা। তো চলো আমরা এই 5টা প্রশ্নের কি দেখবো, উত্তরগুলো দেখবো, যে কিভাবে আমরা এই উত্তরগুলো লিখতে পারি। তাহলে এবার আমাদের প্রথম প্রশ্ন ছিল, যে মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে। তাহলে মানুষ নানা কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের পরিবর্তন করছে, যেমন প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কাটার মাধ্যমে। 2 নম্বরে বলতে পারি, যে শস্য উৎপাদন, খামার তৈরি এবং ঘরবাড়ি, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে বনভূমি নষ্ট করার মাধ্যমে। 3 নম্বরে বলতে পারি, যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে কি করছে, তারা পরিবেশ কি করছে, পরিবর্তন করছে। এবার 2 নম্বর প্রশ্ন কি ছিল, যে একটি ইট সবুজ গাছের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে এবং কেন ঘটবে? তাহলে একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে ইটের নিচে চাপা পড়া ঘাসের রং সাদা হয়ে যাবে। যে কারণে এমনটি ঘটবে, কারণ উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজন পানি, সূর্যের আলো ও বায়ুর প্রয়োজন হবে। তার মানে তুমি যদি একটা ইট দিয়ে সবুজ ঘাসকে তুমি যদি ঢেকে রাখো, তার মানে কি, তার মধ্যে তো কোনো কি যাবে না, সূর্যের আলো কখনোই পৌঁছাতে পারবে না। ফলে সে কি করতে পারবে না, এই তার রংটা কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে। তাহলে পাতা, এই যে সবুজ বর্ণের জন্য সূর্যের আলো মূলত হচ্ছে তাই। ইট চাপা দেওয়া হলে সবুজ ঘাসগুলো সূর্যের আলো পাবে না, ফলে ঘাসগুলো সাদা রং কি করবে, ধারণ করবে। এবার পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? তাহলে পরিবেশের পরিবর্তনের ফলে যেমন হচ্ছে বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস হতে পারে। এর ফলে জীব নিম্নলিখিত ভাবে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। যেমন মানুষের অন্যান্য জীবের মৃত্যু ঘটে,
এবং বাসস্থান মারাত্মকভাবে কি হয়, ক্ষতিগ্রস্ত হয় এবং ফসলের জমি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপরে গাছপালা বনভূমি নষ্ট হয়ে যায়। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই চারটা মূলত হচ্ছে নিম্নলিখিত কারণ। এবার 4 নম্বর কি বলতেছে যে আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কি। তাহলে আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। তার মানে কি, আবাসস্থল বলতে কি বুঝি, যে আবাসস্থল হলো উদ্ভিদ ও প্রাণীকে বিরূপ আবহাওয়া ও আক্রমণকারী প্রাণী থেকে কি করতে পারে, রক্ষা করতে পারে। আর আশ্রয়স্থল, আশ্রয়স্থল হলো যে প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদলা থেকে কি করতে পারে, রক্ষা করতে পারে। আর কি পার্থক্য থাকতে পারে, যে সকল জীবের জন্য আবাসস্থল প্রয়োজন, শুধুমাত্র প্রাণীর জন্য আশ্রয়স্থলের কি প্রয়োজন হয়। তারপরে আবাসস্থলে উদ্ভিদ জন্ম নেয় এবং প্রাণী কি করে, বাস করে। আর প্রাণী নিজেদের প্রয়োজন মতো নিরাপদ ভাবে আশ্রয়স্থল কি করতে পারে, তৈরি করতে পারে। এবার আমাদের সর্বশেষ যে 5 নম্বর প্রশ্নটা ছিল যে খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে এবং তা লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করে এবং তীর চিহ্ন ব্যবহার করে শক্তি প্রবাহ দেখাবো। তার মধ্যে দেখো এখানে দেওয়া আছে উদ্ভিদ, সূর্য, মানুষ এবং প্রাণী। তাহলে কার থেকে শক্তিটা কার মধ্যে যাবে, এটাকে সঠিক ক্রমে আমার সাজাইতে হবে এবং তীর চিহ্ন দিয়ে দেখাবো। তো চলো আমরা আগে দেখি যে কি বলতেছে এখানে। উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী এই শব্দগুলো ব্যবহার করে খাদ্যের মাধ্যমে শক্তি মূলত সূর্য থেকে মানুষে আসার প্রক্রিয়া নিচে দেখানো হলো। তাহলে উদ্ভিদ সূর্যের আলোকে সূর্যের আলো শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে। হ্যাঁ, আমরা কিন্তু তাই জানছি যে উদ্ভিদ এই সূর্যের আলো শক্তিকে ব্যবহার করে মূলত সে কি করে, তার খাদ্য প্রস্তুত করে। ফলে এই যে উদ্ভিদের বিভিন্ন অংশে এই শক্তি সঞ্চিত হয়। মানুষ ও অন্যান্য প্রাণী উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কি কি, যে কাণ্ড, মূল, পাতা, ফল ইত্যাদি কি করে, এই খাদ্য হিসেবে গ্রহণ করে। এর ফলে শক্তি মানুষ ও প্রাণীতে আসে এবং মানুষ আবার বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে ওই প্রাণী থেকে শক্তি গ্রহণ করে। এবার তীর চিহ্ন ব্যবহার করে শক্তি প্রবাহ দেখানো হলো। দেখো আমরা যদি এই চিত্রটা একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখো যে সূর্য থেকে শক্তি প্রথমত কার কাছে আসবে, উদ্ভিদের কাছে আসবে। এবং উদ্ভিদকে আবার কে কে খাচ্ছে, মানুষও খাচ্ছে আবার প্রাণীও খাচ্ছে। ফলে এই শক্তিটা মানুষের কাছে যাচ্ছে, প্রাণীর কাছে যাচ্ছে, আবার প্রাণীকে মানুষ খাচ্ছে, ফলে প্রাণী থেকে আবার শক্তিটা কই যায়, মানুষের কাছে যায়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে পরবর্তী অধ্যায়, তার দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।